সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। 26শে মার্চ 2026-এ কানাডাতে সর্বশেষ একটি বিল পাশ হলো এবং রয়্যাল অ্যাসেন্ট লাভ করে এটা কানাডিয়ান লতে পরিণত হলো। এই সম্পর্কিত একটা আপডেট নিয়ে আজকের আলোচনাটি আমরা করব। যে লটি কার্যকরী হলো সেটি সম্পর্কে আপনারা ইতোমধ্যে জানেন। BC-12 নিয়ে বিগত 4-5 মাস ধরে অনেক কানাঘোষা চলতেছিল, কি হতে যাচ্ছে, কি হতে পারে এটার ইম্প্যাক্ট। তো একটা ইন্টারনাল ইস্যু আপনাদেরকে যদি তুলে ধরি বা বলি, BC-12 মধ্যে অনেকগুলো পরিবর্তন কার্যকরী হয়েছে। তার মধ্যে মেজর একটা ইস্যু এখানে সামনে চলে এসেছে, সেটা হলো যে কানাডাতে করার পরে অনেকে 4-5 বছর থেকে যখন তিনি কোনো কুল কেনারা করতে পারেন না, তখন অ্যাসাইলাম কেস করেন বা রিফিউজি ক্লেম করেন। এই জায়গাটা কানাডা গভর্নমেন্ট শক্তভাবে ধরেছে। বিশেষ করে তারা যে নিয়মটা করলো 2020 সালের পরে, 2020 সালের একটা সার্টেন মাসের পরে, সেটা আপনারা দেখবেন, যারা কানাডাতে এন্ট্রি করেছে তারা কানাডাতে এন্ট্রি করার পরে 1 বছরের মধ্যে যদি অ্যাসাইলাম কেস করে তাহলে ওকে, কিন্তু 1 বছরের অধিক সময়ের পরে যারা অ্যাসাইলাম কেস করছে তাদের কেসটা কানাডা গভর্নমেন্ট হিয়ারিংয়ে নেবে না বা আমলে নেবে না, এক্সেপশনাল কেস ছাড়া। এই কাজটা আসলে কেন করলো সেটা যদি একটু খোলাসা করি। 2022-23 সালে আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে ব্যক্তিরা কানাডাতে এন্ট্রি নিয়েছিল। বিশেষ করে তখন একটা সুযোগ ছিল ভিজিটর টু ওয়ার্কারে কনভার্ট হওয়ার। তো এই কারণে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু হচ্ছিল। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক ব্যক্তিরা গেছে সেখানে। তো সেখানে যাওয়ার পরে তারা অনেকেই ভিজিটর থেকে ওয়ার্কারে কনভার্ট হয়ে গেছে। তো এরপর স্টুডেন্ট ভিসাও তখন অনেক বেশি ইস্যু হচ্ছিল। তারাও দেখা গেলো স্টুডেন্টের পড়াশোনা শেষ করে ওয়ার্কারে কনভার্ট হয়ে গেছে। কানাডা একটা রিপোর্ট পেশ করেছে যে 2026 সালে এই যে মার্চ মাস চলতেছে, এই 1 মাসেই 3 লক্ষের অধিক ব্যক্তির ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। তো এই ওয়ার্ক পারমিটের মেয়াদ যাদের শেষ হয়ে যাবে তারা কি করবে? তারা অনেকেই পিআর প্রোগ্রামে কনভার্ট হবে, কিন্তু সবাই না। তো যে ব্যক্তিরা পিআরে কনভার্ট হতে পারবে না, তাদের ওয়ার্ক পারমিটটা রিনিউ করতে পারবে না, তারা কই যাবে? তারা তখন কি করবে? অ্যাসাইলাম কেস করবে। তো এই অ্যাসাইলাম কেস করলে কানাডাতে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা আকাশচুম্বী বেড়ে যাবে অনেক। এই জায়গাতে করলো কি, কানাডা গভর্নমেন্ট একটা নিয়ম করে দিল যে কানাডাতে এন্ট্রি করার পরে 1 বছরের মধ্যে যারা অ্যাসাইলাম করছে তাদেরটা রেখে, এরপরে এখন যারা একাধিক সময়, যেমন যে ব্যক্তিরা এখন অ্যাসাইলাম করলো তারা তো অলরেডি 2-3 বছর আগে কানাডাতে এন্ট্রি করছে, করে তারা অনেকেই স্টুডেন্টে ছিল, অনেকে ওয়ার্কারে ছিল, এখন তাদের পারমিট শেষ হয়ে যাচ্ছে। তার মানে তারা কিন্তু এই লর কারণে এখানে অ্যাসাইলাম কেস আর করতে পারতেছে না বা ক্লেম করতে পারবে না, রিফিউজি ক্লেম করতে পারবে না। এখন তাদের ওয়ে হলো, হয় তারা নতুন করে কষ্টমষ্ট করে একটা নতুন ওয়ার্ক জোগাড় করা, ম্যানেজ করা, অথবা তাদেরকে ফেরত যেতে হবে তাদের দেশে যদি তারা লিগালি থাকতে চায়। কারণ ইললিগালি তো থাকতে পারবে না, কারণ ইললিগালি থাকলে এখানে সবাই এখানে সুবিধা করতে পারবে না। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই বিষয়টা। এই বিষয়গুলো এখানে মানে মেইন যে ভিতরের ঘটনা একটা আপনাদেরকে জানালাম। এবার আসি আমরা মূল আলোচনায়। ভূমিকাতে অনেকগুলো কথা বললাম, এবার আপনাদেরকে BC-12 কারণে যে কী ঘটনা ঘটলো সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ কথা বলবো। নিউ কানাডা ইমিগ্রেশন বিল C-12 নাও অফিসিয়ালি বিকাম ল। তো এই বিলটা উত্থাপিত হচ্ছিল হাউস অফ কমন্স এবং হাউস অফ সিনেটে, তিনটা করে হিয়ারিংয়ে পাস হওয়ার পরে অনেকগুলো কারেকশন ছিল, সেগুলো সম্পন্ন করার পরে ফাইনালি এটা রয়্যাল অ্যাসেন্ট লাভ করলো। এরপর এটা লতে পরিণত হয়েছে, তার মানে এটা কার্যকর করতে গভর্নমেন্ট এখন বাধ্য। তো এখন কী বিষয় এখানে চলে আসবে? BC-12 অফিসিয়ালি টাইটেল দি স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট received royal assent on March 26, 2026, marking one of the most significant changes to Canada's ইমিগ্রেশন সিস্টেম ইন ডিকেডস। গত 10 বছরের মধ্যে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কানাডার ইমিগ্রেশনের সাথে রিলেটেড যত স্টেক হোল্ডার আছে, সেটা ওয়ার্কার হোক কিংবা অ্যাসাইলাম কেস যারা করতেছেন তারা হোক, স্টুডেন্ট হোক, সবার জন্যেই। The legislation introduces sweeping reforms to asylum eligibility and information sharing between government departments and gives Ottawa new powers to manage immigration documents during emergencies. তো এখানে শুধু অ্যাসাইলাম কেস নিয়েই মূলত আজকের আলোচনা না, অনেকগুলো আরও বেশ কিছু বিষয় এখানে আছে, সেগুলো আমরা এখানে তুলে ধরবো। তো ইমিগ্রেশন মিনিস্টার লিনা মেটলিক ডিয়াপ তিনি কনফার্ম করেছেন যে বিল passes and stated the measures will help Canada maintain a fair and efficient immigration system while protecting those who genuinely need the refugee. তো এখানে ইমিগ্রেশন মিনিস্টার যেটা মিন করতেছে যে জেনুইন রিফিউজি ক্লেম যারা করতেছেন তাদেরকে সেভ করার জন্যই মূলত
এই সিস্টেমটা করা হয়েছে যাতে করে মানুষ ইললজিক্যালি এখানে এসে অ্যাসাইলাম কেস না করে, এটাই তারা বোঝাচ্ছে। ফর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ অ্যাসাইলাম সিকার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট অ্যাক্রস কানাডা, দিস ল চেঞ্জেস এভরিথিং অ্যাবাউট হাউ প্রোটেকশন ক্লেমস আর প্রসেসড অ্যান্ড ইভ্যালুয়েটেড স্টার্টিং ইমিডিয়েটলি। হোয়াট BC-12 চেঞ্জেস ফর অ্যাসাইলাম সিকার্স। এবার আমরা শুরুতেই আসি অ্যাসাইলাম সিকারদের জন্য কী চেঞ্জ আসলো, যদি আমি আপনাদেরকে হিন্টস দিয়েছি অলরেডি। দি নিউ ল ক্রিয়েটস 2 critical eligibility barriers that will fundamentally reshape who can access Canada's refugee determination system and receive a full hearing at the Immigration and Refugee Board. তো কার কেসগুলো আমলে নেওয়া হবে, কারগুলো নেওয়া হবে না? ফার্স্ট অ্যাসাইলাম ক্লেমস মেড মোর দ্যান 1 year after someone's first entry into Canada after June 24, 2022 will not be referred to the IRB for a hearing regardless of whether the person has since left and returned to the country. এখানে ভালো করে খেয়াল করুন, 2020 সালের 24শে জুনের পরে যারা কানাডাতে এন্ট্রি করেছে তারা যদি 1 বছর সময়ের মধ্যে অ্যাসাইলাম কেস করে সেগুলোকে হিয়ারিংয়ে নেওয়া হবে। কিন্তু কেউ যদি 1 বছর সময়ের অধিক সময়ের পরে অ্যাসাইলাম কেস করে, তার মানে তারা অন্য স্ট্যাটাসে ছিল, এখন কুল কিনারা করতে পারতেছে না, তারা অ্যাসাইলাম কেস করতেছে, তার মানে জেনুইন রিফিউজি তারা না। এইটাই তারা মিন করতেছে। এই জন্যেই এই 1 বছর অধিক সময় যারা আছে তাদের কেসগুলোকে হিয়ারিংয়ে নেবে না ইমিগ্রেশন রিফিউজি বোর্ড। তো এই হলো অবস্থা। এটার কারণে অনেকেই প্রভাবিত হবেন যারা কানাডা থেকে শুনতেছেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাজে আসবে। এখন আপনারা অল্টারনেটিভ ওয়েতে চেষ্টা করুন, আর যদি একান্তই ঠেকে যান তাহলে আরও কিছু সাইড ওয়ে আছে, সেগুলোতে চেষ্টা করতে হবে টিকে থাকার জন্য। সেকেন্ড, পিপল হু এন্টার কানাডা বিটুইন অফিসিয়াল পোর্টস অফ এন্ট্রি অ্যালং দি Canada-US land border and make an asylum claim after 14 days will also be ineligible for Immigration Refugee Board referral. তো এখানে যারা ইউএস ল্যান্ড পোর্টের মাধ্যমে কানাডাতে এখানে এন্ট্রি করেন, আসা যাওয়া করেন, তারা যদি এখানে এন্ট্রি করার 14 দিন পরে অ্যাসাইলাম কেস করেন তাহলে সেটাকেও আমলে নেওয়া হবে না। এই ধারা অব্যাহত থাকবে। বোথ রেস্ট্রিকশনস অ্যাপ্লাই টু অল ক্লেমস মেড আফটার June 3, 2025। তো অলরেডি কিন্তু এটা জুনের 3 তারিখ 2025 থেকে এটা কার্যকরী হয়ে গেছে, জাস্ট এটা লতে পরিণত হলো 26শে মার্চে। এই হলো অবস্থা। IRCC has indicated that guidance will be provided to officers to consider the individual circumstances of unaccompanied minors given their lack of legal guardianship, thorough specific regulatory details are still pending. এরপর অনেকেই প্রভাবিত হবেন, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ব্যক্তিরা যারা অ্যাসাইলাম করার চিন্তা ভাবনা করেছিলেন, তো এখানে মাইনরদের জন্য বা যারা বিশেষ ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে এখানে বিশেষ সহযোগিতা করা হবে, এই ধরনের বিষয়টা এখানে মিন করা হয়েছে। Thousands of people already in Canada may find themselves unable to pursue the standard asylum process they expected. তো অনেকেই এখানে হাজার হাজার ব্যক্তিরা কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেমে প্রসেসে অ্যাসাইলাম কেস করতে পারবেন না এই লয়ের কারণে। কি অ্যাসাইলাম এলিজিবিলিটি চেঞ্জেস আন্ডার BC-12। তো এখানে দেখুন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, দিস রুলস অ্যাপ্লাই টু অল অ্যাসাইলাম ক্লেম মেড অন অর আফটার June 3, 2025। তো জুনের 3 তারিখের পরে 2025 জুনের 3 তারিখের পরে যারা অ্যাসাইলাম করেছেন তাদের জন্য এইগুলো অ্যাপ্লিকেবল হবে। দি 1 year রুল লুকস ব্যাক এন্ট্রিজ আফটার June 2022, June 24, 2020। আচ্ছা, এখানে দেখুন ভালো করে খেয়াল করে, এখানে যে রুলগুলো এখানে আমরা টেবিল আকারে দেখিয়েছি। নিউ এলিজিবিলিটি রুল, হোয়াট ইট মিনস। 1 year রুল, 1 year রুলে কী বোঝাচ্ছে? 24শে জুন 2020-এর পরে যারা কানাডাতে ঢুকছেন, ঢোকার পরে যদি আপনি 1 বছরের মধ্যে আপনি অ্যাসাইলাম কেস না করেন তাহলে আপনাকে আর অ্যাসাইলাম কেস করতে দেবে না। ইফ ইউ ফার্স্ট এন্টার্ড কানাডা আফটার June 24, 2020 and wait more than 1 year to file an asylum claim, your claim will not be referred to IRB. You will only have access to pre-removal risk assessment, PRRA, pre-removal risk assessment এর মধ্যে এখন আপনারা থাকবেন। 14 দিন ইরেগুলার এন্ট্রি রুল, 14 day irregular entry rule. If you entered Canada between port of entry along the Canada-US land border and wait more than 40 days to file an asylum claim, your claim will not be referred to IRB. You will only have access to PRRA. When rules apply, both rules apply to all asylum claims made on after June 3, 2025. Claims filed before June 3, 2025 are not subject to this নিউ এলিজিবিলিটি বার্স। তো 2025 সালে 30 জুনের আগে যারা ক্লেম করেছেন তাদের কিন্তু এটার কারণে ইফেক্ট হবে না, এমনটাও বলা হয়েছে।
Retroactive entry date. The 1-year rule applies to anyone whose first entry into Canada was after June 24, 2020, regardless of whether the person has since left and returned. তো অনেকে হয়তো 2020-এর পরে ঢুকছেন, বের হয়েছেন, আসা যাওয়া করছেন, এরপরও এটা এখানে ধরার মধ্যে আসবে না। People affected by these new rules will still have access to pre-removal risk assessment to prevent them from being sent back to country where they face risks like persecution, torture, other serious harm. এখানে একটু আপনার জন্য স্বস্তির নিঃশ্বাস রয়েছে, স্বস্তির বিষয় রয়েছে। এখানে একটা সুযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটা হলো যে প্রি-রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট। তো কারো যদি এমন সমস্যা থাকে যে তার দেশে ফেরত গেলে তাকে পারসিকিউশন, টর্চার কিংবা সিরিয়াস হার্মের মুখোমুখি হতে হবে, এই ধরনের কোনো বিষয় যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনাদের বিষয়টা আবার বিশেষ বিবেচনায় নেওয়া হতে পারে। এই জন্য আপনাদেরকে এখানে একটা সুযোগ দেওয়া হচ্ছে। Modernize asylum processing system. Beyond the eligibility restriction, Bill C-12 authorizes a comprehensive overhaul of IRCC research processes and decides on asylum claim through upcoming regulatory amendments. The Immigration and Refugee Protection Regulation will be updated over the coming months to simplify online applications, reduce duplicate question, and refer only complete claims to IRB. কিছু বিষয় আছে পুরোই এখানে জাস্ট তেলাওয়াত করতেছি, কী কারণে, এটা যেহেতু একটা ল, এখানে নিজের মতো করে বলাটা ঠিক হবে না, এই জন্য এগুলো আপনাকে সরাসরি আপনারা দেখাচ্ছি। রিমুভাল অর্ডার্স উইল বিকাম ইফেক্টিভ অন দি সেম ডে এ ক্লেম ইজ উইথড্রন, স্পেন্ডিং আপ ভলান্টারি ডিপার্চার অ্যান্ড freeing system capacity for pending cases in nearly 3 lakh claim backlog that has accumulated over recent years. দেখুন এখানে 3 লাখ কেস কিন্তু এখানে ব্যাকলগে জমা পড়েছে এই অ্যাসাইলাম কেসগুলো। তো এখন যারা ওই 1 বছর রুলের মধ্যে পড়তেছেন, যে 1 বছরের মধ্যেই করছেন, তারা তো থাকবেন, কিন্তু 1 বছরের অধিক সময় যারা অবস্থান করতেছেন তাদেরকে এখন এই কেস উইথড্র করতে হবে। এই কেস করে কোনো লাভ নেই। উইথড্র হওয়ার সাথে সাথে আপনাকে স্বেচ্ছায় আপনাকে ডিপার্চারের সুযোগ নিতে হবে। আপনি কানাডা থেকে আপনি চলে যাবেন, আপনার দেশে গিয়ে আপনি সেখান থেকে ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হতে পারে। নিউ ইনফরমেশন শেয়ারিং পাওয়ার্স। এবার আমরা অ্যাসাইলাম কেসের থেকে সরে আসলাম নতুন আরেকটা বিষয়ে, যেটাও এই BC-12 মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়ান অফ দি মোর কন্ট্রোভার্সিয়াল অ্যাসপেক্ট অফ BC-12 ইনভলভস এক্সপ্যান্ডেড অথরিটি ফর IRCC টু শেয়ার পার্সোনাল ইনফরমেশন উইথ ফেডারেল, প্রভিন্সিয়াল, টেরিটোরিয়াল গভর্নমেন্ট পার্টনার্স। তো আপনাদের যে তথ্যগুলো, এগুলো কানাডা গভর্নমেন্ট তাদের প্রশাসনিক সুবিধার স্বার্থে তারা কী করতে পারে, পার্সোনাল ইনফরমেশনগুলো ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, টেরিটোরিয়াল গভর্নমেন্টের সাথে শেয়ার করবে। তবে এখানে সব কিছু রুলস মেনটেন করে করবে, এটাও তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। দি ডিপার্টমেন্ট ক্যান নাও শেয়ার আইডেন্টিটি, ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যান্ড IRCC ইস্যুড ডকুমেন্টস with other government through written information sharing agreements without obtaining additional consent from applicants. তো আপনাদের কনসেন্ট ছাড়া এগুলো শেয়ার করতে পারবে, এই সুযোগটা দেওয়া হয়েছে। উইদিন IRCC itself data can flow more freely between programs such as permanent residency application data to process citizenship application more efficiently. বিষয় হলো আপনারা অনেক বছর ধরে কানাডাতে আসা যাওয়া করতেছেন, বিভিন্ন স্ট্যাটাসে ছিলেন, তো এই স্ট্যাটাসগুলো আপনারা কী অবস্থায় ছিলেন এগুলো চেক করার জন্য এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে এগুলো তথ্যগুলো শেয়ার করবে, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকতেছে না। The government has emphasized that built-in safeguards may remain in place, requiring that information can only be shared with partners legally allowed to collect from that information for specific purposes. তো পারপাস ছাড়া এগুলো শেয়ার করার সুযোগ নেই, এমনটাই গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে। এই জন্যে এটা একটা স্বস্তির বিষয় অবশ্যই। এখানে আরেকটা যে বিষয় সেটা হলো যে মাস ডকুমেন্ট ক্যান্সেলেশন অথরিটি। তো এটা একটা বিষয় যে দি প্রভিশন দ্যাট জেনারেটেড দি মোস্ট ডিবেট ডিউরিং পার্লামেন্টারি হিয়ারিংস gives the government new tools to cancel, suspend, change a large group of immigration documents when deemed in the public interest. কানাডার জনস্বার্থে যদি কোনো প্রোগ্রাম ক্লোজ করার জন্য প্রয়োজন হয়, কোনো ক্যাটাগরির ভিসা, এগুলো কিন্তু ক্লোজ করতে পারবে, এই সুযোগটা, এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তবে এগুলো অবশ্যই এগুলোর জন্য জবাবদিহি করতে হবে কানাডা পার্লামেন্টে, কোনো উল্টাপাল্টাভাবে করতে পারবে না। পাবলিক ইন্টারেস্ট গ্রাউন্ডস ইনক্লুড ফ্রড, কেউ যদি ফ্রড সিস্টেমে কোনো কিছু করে, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ইরর্স, concern for public health, safety, national security, tough critics, art by language remains to vote. তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে, এই পাওয়ারটা দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্টলি নো সিঙ্গেল মিনিস্টার ক্যান মেক দিস ডিসিশন অ্যালাউন। তো এককভাবে কোনো মিনিস্টার এই ধরনের পরিবর্তনগুলো বা কোনো রুল জারি করতে পারবে না, কোনো কিছু ক্যান্সেল করতে পারবে না, এগুলো অনুমোদন সাপেক্ষে করতে পারবে বাই দি গভর্নর ইন কাউন্সিল through an order in council recommended by cabinet.
অল ডিসিশন ইউজিং দিস পাওয়ার্স মাস্ট বি পাবলিশড ইন দি কানাডা গ্যাজেট, কানাডা গ্যাজেটের মাধ্যমে এগুলো করতে হবে, অ্যান্ড রিপোর্ট টু পার্লামেন্ট প্রোভাইডিং ট্রান্সপারেন্সি দ্যাট স্পন্সর অফ দি বিল আর্ক ইজ সাফিসিয়েন্ট ওভারসাইট. The authorities do not effect applications for refugee protection and do not give the government power grant since revoke permanent resident temporary resident status itself. তো কারো কোনো লিগাল স্ট্যাটাস আপাতত চেঞ্জ করবে না, সেটা দেওয়া হচ্ছে না. ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিসা অ্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ফল উইদিন দি স্কোপ অফ ডকুমেন্টস দ্যাট কুড পটেন্সিয়ালি বি অ্যাফেক্টেড আন্ডার ইমার্জেন্সি সার্কামস্টেন্সেস. তো আমরা আমাদের আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি. BC-12 এটা অনেক অনেক মাস ধরে এটা নিয়ে অনেক ধরনের কথা চলে আসছিল. ফাইনালি এটা লতে পরিণত হয়ে গেছে অলরেডি 26শে মার্চ থেকে. এখন এটার কার্যকারিতাগুলো শুরু হয়ে যাবে, এর মাধ্যমে অনেকেই অ্যাফেক্টেড হবেন. তো এখানে আপনারা লিগাল অ্যাডভাইস নেবেন যারা এখানে অ্যাফেক্টেড হচ্ছেন, যারা আপনাদেরকে হেল্প করতে পারবে. দ্রুত এই অ্যাডভাইসগুলো নেবেন যাতে করে আপনি কোনো একটা ব্যবস্থা করতে পারেন, কানাডাতে থেকে হোক, কানাডার বাইরে এসে হোক. ভালো থাকবেন সবাই. আল্লাহ হাফিজ. আসসালামু আলাইকুম.